আর মাত্র কয়েক ঘন্টা পর আমাদের রাজ্যের ক্ষমতায় কে আসবে সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের পর থেকে যেভাবে তৃণমূলের নেতা নেত্রীরা, এমনকি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জিও যেভাবে চিন্তিত বা উদ্বেগ প্রকাশ করছেন ইভিএম মেশিন বা স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে, সেখান থেকে কিন্তু দুটো বিষয় পরিষ্কার করা হয়ে গেছে। প্রথম বিষয় হলো 2011 পরে আমাদের রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে তাতে হয়তো তিনি নির্বাচন কমিশনকে যেন তেন প্রকারে সেটিং করে ইভিএম মেশিন বা স্ট্রং রুমে কারচুপি করেছেন। আর এবারে হয়তো নির্বাচন কমিশনকে যে কোনো কারণেই হোক সেই আগের মতো আর সেটিং করতে পারেননি, তাই তিনি এত ভয় করছেন। তাই তো তাকে বারবার ছুটে যেতে হচ্ছে স্ট্রং রুমে। কুণালের নেতৃত্বে বড় বড় নেতা নেত্রীদের মাটিতে বসে অবস্থান বিক্ষোভ দেখাতে হচ্ছে, যে অবস্থান বিক্ষোভ এতদিন আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা দেখিয়েছিল চাকরির জন্য। আর দ্বিতীয় বিষয়টা হলো প্রথম বিষয় থেকে অনেকটা গুরুত্বপূর্ণ, আর সেটা হলো তৃণমূলের নিজস্ব ভোট ব্যাংক। আজকে বিগত 15 বছর ধরে এ রাজ্যে বামেরা থেকে ক্ষমতায় দূরে আছে। একটাও এমএলএ এমপি জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিতেও হয়তো ক্ষমতায় নেই। আছে কিছু পঞ্চায়েতের একটা মাত্র তাহিরপুরের মতো ছোট্ট পৌরসভায় ক্ষমতায়। অন্যদিকে কংগ্রেস তো প্রায় 50 বছর ধরে এ রাজ্যে ক্ষমতার বাইরে, তাদের আছে বলতে শুধুমাত্র একজন সাংসদ, আর কিছু হয়তো পঞ্চায়েতে থাকতে পারে। অপরদিকে রাজ্যের বিরোধী দল বিজেপির আছে প্রায় 70-এর উপর এমএলএ, বেশ কিছু এমপি এবং কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু এসব রাজনৈতিক দলগুলোর একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, এবং এই রাজ্যে যতই খারাপ অবস্থায় হোক না কেন, এবার নির্বাচনেও যদি বাম কংগ্রেস শূন্য হয়ে যায়, তবু সিপিএম বা কংগ্রেস বা বিজেপির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে এবং আগামী দিনেও থাকবে। অপরদিকে তৃণমূলের এই নির্দিষ্ট ভোট ব্যাংকটাই নেই বা তৈরি হয়নি এতদিন পর্যন্ত, বা তৈরি করতে পারেনি। কেন কি 2011-র পর থেকে যত নির্বাচন হয়েছে তাতে আমরা দেখেছি দিন দিন তাদের গ্রাফ কিন্তু উপরের দিকে উঠেছে। উপরের দিকে গ্রাফ ওঠা নিয়ে আমার কোনো সমস্যা নাই বা কারোরই থাকারও কথা নয়, কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রত্যেকটা মানুষের এ রাজ্যের সমস্যা আছে। আর বিগত নির্বাচনে গ্রাফটা যেভাবে উপরে উঠেছে সেটা আমরা সকলেই দেখেছি। বিগত দিনের নির্বাচনগুলো কিভাবে আমাদের এখানটায় হয়েছে, প্রথমে ভয় দেখানো, তারপর কাজ না হলে মারধর, তাতেও কাজ না হলে বুথ দখল। আর এটা শুধু একটা নির্বাচনেই যে এইরকম ঘটনা ঘটেছে এমন নয়। 2011-র পর থেকে প্রতিটা নির্বাচনে, সে পঞ্চায়েত হোক, পৌরসভা হোক বা জেলা পরিষদ, যে কোনো নির্বাচনে এই একই ঘটনা ঘটেছে। বরঞ্চ যতদিন গেছে অত্যাচারের মাত্রা ততই বেড়েছে এবং নতুন ধরনের হয়েছে। এর ফলে তৃণমূলের নেতা কর্মীরা নিজেরাও জানে না যে তাদের প্রকৃত অরিজিনাল ভোটার কারা। এবারে তৃণমূলের নেতাকর্মীরা বলতেই পারেন সরকার থেকে যারা এতদিন বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন তারা তো আমাদের নিশ্চয় ভোটার। এই ধারণাটাও কিন্তু একেবারে বা সম্পূর্ণ ভুল। কেন কি যারা সুযোগ সুবিধা পেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কাটমানি বা ঘুষ দিয়েই পেয়েছে। যেমন ধরুন, একটা বাড়ি যিনি পেয়েছেন, সে যদি প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য হয় তাহলে তাকে মিনিমাম ঘুষ দিতে হয়েছে 5 থেকে 20 হাজার টাকা পর্যন্ত। আবার যদি দেখা গেছে এমন কেউ যার হয়তো অলরেডি বাড়ি আছে, পৈতৃক বাড়ি আছে, তার নামে হয়তো আবার বাড়ি এসছে, তাহলেও কিন্তু তাকে ঘুষ দিতে হয়েছে, এবং সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু অনেক বেশি, 50 থেকে 70 হাজার পর্যন্ত। একটা লক্ষ্মীর ভান্ডারের রেট ছিল 1500 থেকে 5000 পর্যন্ত। এই লোকাল যারা নেতাকর্মী আছে তাদের, তারপর থানায় বলুন, সরকারি কাজের ক্ষেত্রে বলুন, কাজ অনুযায়ী আলাদা আলাদা ঘুষের রেট ছিল। অপরদিকে আবার ভোটাররাও কিছু কম যায় না, ভোটের সময় তারাও তাদের রেট বেঁধে দেয় 500 থেকে 5000। যার পরিবারে যেরকম ভোট তার রেটও কিন্তু সেই রকম। তৃণমূল এই 15 বছরে এই রাজ্যের রাজনীতিটাকে একদম ব্যবসায় পরিণত করে ফেলেছে। তাই তারা এখন এত আতঙ্কে ভুগছে। তারা প্রতিটা ক্ষেত্রে, আপনি যেখানে যাবেন, যে কোনো সরকারি দপ্তরে হোক, পঞ্চায়েতে হোক, ডিআই এর অফিস যেখানে মাস্টার মশাইদের কাজ, সেখানেও কিনা পয়সা ছাড়া নাকি কোনো কাজ হয় না। ফলে এমন ভাবে ব্যবসায়িক একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছে আমাদের গোটা রাজ্যে তৃণমূল। এর ফলে কিন্তু তারা নির্দিষ্ট কোনো ভোটার তৈরি করতে পারেনি, এবং সেই আতঙ্কেই গোটা রাজ্যের তৃণমূল নেতা থেকে কর্মী সবাই ভুগছে। তো এবারে
আপনারা বলুন যে আপনার এলাকায় বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য তৃণমূলের রেট কত ছিল, বা আপনাদের এলাকাতেও এই ধরনের কোনো একটা পরিবেশ তৈরি হয়েছিল কিনা। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।